শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। দর্শক, শাপলা চত্বর ও জুলাই গণহত্যা মামলায় শামসুল হক টুকু, আতিকুল ইসলাম ও জিয়াউল আহসান সহ ১৩ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পাশাপাশি আজ দাখিল করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার অভিযোগপত্র। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনার কাছে জানতে চাইবো যে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র কখন নাগাদ দাখিল করা হতে পারে? ইশরাত, এর আগের লাইভে আমি আপনাকে যেটি বলেছিলাম যে আজকে কিন্তু শাপলা চত্বরের গণহত্যা এবং জুলাই আগস্ট গণহত্যা, এই দুটি গণহত্যায় ১৩ জন আসামিকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তাদেরকে ইতোমধ্যে হাজির করা হয়েছে এবং সেখানে জিয়াউল আহসান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং কনস্টেবল, পুলিশ কর্মকর্তারা এবং উত্তরার যে মেয়র আতিকুল ইসলাম, তাদের সহ ১৩ জনকে ইতোমধ্যে হাজির করা হয়েছে। এবং সেই সাথে এখন যেটি শুরু হবে যে এখন হচ্ছে তাদের আইনজীবীরা, যারা হচ্ছে আসামি পক্ষের আইনজীবী, তারা আসবেন এবং বিচারপতি যারা আছেন তারা আসবেন। আসার পর হচ্ছে একটি শুনানি হবে এবং ওই শুনানিতেই শেখ হাসিনা প্রথম থেকে জুলাই আগস্ট গণহত্যার সময় কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউটর যেটি বলেছিলেন যে শেখ হাসিনার যে মামলাটি সেটি একটি মামলা হবে, যে তিনি হচ্ছেন এই পুরো জুলাই আগস্ট গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত এবং সেইটির জন্যই হচ্ছে শেখ হাসিনার তদন্ত প্রতিবেদনটা তখন আলাদা হবে। এবং কিন্তু সেই সাথে এই তদন্ত প্রতিবেদনে আস্তে আস্তে করে হচ্ছে বিভিন্ন যারা এই গণহত্যার সাথে জড়িত, যেমন কি কালকে আমরা জানতে পেরেছি যে আব্দুল আল মামুন এবং আসাদুজ্জামান খান কামাল, তাদেরও তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তো এই তিনজন তদন্ত প্রতিবেদন, এই যে যখন শুনানি শুরু হবে অর্থাৎ বিচারপতিরা আসবেন এবং কোর্ট যখন বসবে ১২টায়, তখন হচ্ছে সেই শুনানিতে হচ্ছে এই তদন্ত প্রতিবেদন অর্থাৎ শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এই শেখ হাসিনা তদন্ত প্রতিবেদন নিয়ে হচ্ছে কিন্তু জনমনের প্রশ্ন ছিল যে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার কাজ আসলে শুরু হবে কিনা। তো এই যে আজকে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর যে কয়েকদিন আগে শুক্রবার তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন সেটি হচ্ছে তৈরি হয়ে গেছে, তদন্ত সংস্থা আজকে ট্রাইব্যুনালে দাখিল করবেন এবং সেই সাথে আনুষ্ঠানিক বিচার কার্য শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হবে। তো আজকে আমরা আসলে এখন আপাতত হচ্ছে কোর্ট বসেনি, তো ১২টার দিকে কোর্ট বসলে শুনানিতে আসলে আমরা জানতে পারবো যে শেখ হাসিনার যে তথ্য আসলে তদন্ত সংস্থা দিয়েছে, আরো কি নতুন তথ্য উঠে আসে এই জুলাই আগস্ট গণহত্যাকে নিয়ে। তো এখন আমরা অপেক্ষা করছি, আমি আবার আপনার সাথে যুক্ত হব এর পরবর্তী লাইভে, তখন আমরা আপনাকে জানাতে পারবো যে কি শুনানিতে হয়েছে এবং তদন্ত প্রতিবেদন দাখিলের সময় কি নতুন তথ্য উঠে এসেছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। শাপলা চত্বর ও জুলাই গণহত্যা মামলায় আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সেই সাথে দাখিল করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার অভিযোগপত্র। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সুচিকিৎসা সহ ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। শাহবাগ চত্বর থেকে সরে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে অবস্থান করছেন তারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এনআই নাহিদ। দাবি আদায়ে জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা কি বলছেন আসলে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ ইসরাত। যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে, যেখানে জুলাই আন্দোলনে আহতদের একাংশ তাদের ৩ দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তো তাদের ৩ দফা দাবির মধ্যে সুনির্দিষ্ট ৩টি দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সনদ প্রদান এবং তাদের সুচিকিৎসার দাবিতে তারা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখন আন্দোলন করছে। তারা স্লোগানে আন্দোলন করে যাচ্ছে এবং তারা কিন্তু সকাল থেকে এখানে আন্দোলন করে যাচ্ছে এবং রাতভর এখানে অবস্থান নিয়েছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে তারা শনিবার রাতে যখন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তখন কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং পরদিন তারা সড়ক অবরোধ করে আন্দোলন করে এবং গতকাল রাত থেকে তাদেরকে পুলিশ এখানে আন্দোলনের জন্য জাদুঘরের সামনে অবস্থান করতে বলে। তো আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা কিন্তু তাদের আন্দোলনে কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আমরা একজন আন্দোলনকারীর মাধ্যমে জানতে চেষ্টা করবো আসলে এখন পর্যন্ত আপনারা আন্দোলন নিয়ে কি ভাবছেন বা কি পরিকল্পনা। আমরা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে আজকের মধ্যে প্রজ্ঞাপনটা হবে, এটাকে আমরা সাধুবাদ জানাই সরকারকে। আর দ্বিতীয়ত একটা সূত্রে আমরা পেয়েছি যে আমাদের জুলাই প্রক্লেমেশনের ব্যাপারে তারা সিদ্ধান্তটা
নিয়ে নিয়েছে ইতিমধ্যে যে 30 কার্য দিবসের মধ্যে হবে। তবে এটাকে আমরা আরও বিশ্বস্ত সুস্থ থেকে যখন আমরা তথ্যটা পাবো তখন আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করব। যেমনটি তিনি বলছিলেন যে জুলাই আন্দোলনকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সনদ প্রদান এবং আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধের দাবিতে যদি প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে কিন্তু তারা তাদের আন্দোলন থেকে অব্যাহতি নেবে। তো এখনো পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত তারা জানেনি, তাই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো প্রজ্ঞাপন জারির এই আন্দোলন করা হলে আন্দোলন পরিহার করবে বলে তারা জানাচ্ছে। তো শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। বিভিন্ন দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছে জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন জাতীয় জাদুঘর থেকে সহকর্মী এনআই নাহিদ। দেখছেন দেশ জনপদ লাইভ। শরীয়তপুরে বেড়েছে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশার দৌরাত্ম্য। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। সড়কে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি রোধে প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে কিনা জানাবেন। ইশরাত, শরীয়তপুরে প্রায় 7 বছর যাবৎ কিন্তু রেজিস্ট্রেশনবিহীন এই সিএনজি অটোরিক্সাগুলো চলছে। সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের তেমন কোনো নজরদারি আমরা দেখতে পাইনি। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এখানকার চিত্র যদি দেখাই, এখানে কিন্তু যে কয়টি সিএনজি রয়েছে সেই কয়টি সিএনজির একটিতেও কিন্তু নাম্বার প্লেট বা রেজিস্ট্রেশনের যে নাম্বার প্লেটটি সেটিও নেই, এবং এখানকার যারা চালকরা রয়েছেন তাদেরকেও কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে বিষয়টি সেই বিষয়টিতে কিন্তু তারা কোনো সতর্ক নেই। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানকার যারা শ্রমিকরা রয়েছেন, যারা এই সিএনজি চালকরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে, তারা 5 থেকে 7 লাখ টাকা দিয়ে এই সিএনজিগুলো 2019 সালে শরীয়তপুরের সড়কে তারা চালাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই চলতি অবস্থায় এতগুলো টাকা দিয়ে সিএনজি কিনে তারাও কিন্তু চাচ্ছে যে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করেই কিন্তু এই সড়কগুলোতে তারা সিএনজি চালাতে চাচ্ছে। কিন্তু তারা বিআরটি এর কর্তৃপক্ষ সাড়া না পাওয়ায় কিন্তু তারা এই সড়কগুলোতে তারা সিএনজি চালাতে পারছে না, যে কারণে কিন্তু প্রতিনিয়তই পুলিশ প্রশাসনের যে টহল থাকে, ট্রাফিক পুলিশের কিন্তু তাদের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা সেটি নিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 10,000 টাকার উপরেও তারা জরিমানা গুনতে হয়। এটিতে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে রয়েছে। আমরা কথা বলবো এই বিষয়ে, কেন তারা এই রেজিস্ট্রেশন পাচ্ছেন না। যিনি কিনা রয়েছেন শরীয়তপুর সিএনজি অ্যাসোসিয়েশনের সভাপতি লাবলু খান, তার সাথে কথা বলবো। আসলে এই যে সিএনজি গুলো শরীয়তপুরে প্রায় 3 থেকে 3,500 সিএনজি চলছে, সেক্ষেত্রে আপনারা কেন রেজিস্ট্রেশন পাচ্ছেন না? প্রশাসন আপনাদের কি বলছে? বিআরটি আপনাদের কি বলছে? আমরা রেজিস্ট্রেশন পাচ্ছি না। গত 17 তারিখে আমি এই 5ই আগস্টের পূর্বে হয়তো আমরা কিছুভাবে ম্যানেজ করে চলতো বা কি করে করতো সেটা আমার জানা নেই। 5 আগস্টের পরে আমরা যখন এই রেজিস্ট্রেশনের জন্য বারবার আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে গিয়েছি, গত 17 তারিখেও গিয়েছি, তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ঠিক আছে, এটা বিষয়টা কি আমি তো জানি না, আমরা বিআরটি এর চেয়ারম্যানের সাথে আলোচনা করে আমরা একটু দেখি। হ্যাঁ, তো ওইটা গত 17 তারিখের পরে পয়লা মে দিবসের পর 8 তারিখে আমাদের একটা কথা ছিল যে বসার কথা। তা আমি সেখানে ইয়ের কাছে বিআরটি এর এডি সাহেবের কাছে গিয়েছিলাম, বারবার আমি 2-3 বারই গিয়েছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত 4 সপ্তাহ ধরে উনি অফিসই করছেন না। আর অফিস না করার কারণে আমরা তাদের সাথে কোনো আলোচনাও করতে পারছি না। এখন মূল কথা হচ্ছে যে আমরা দেখেন এই গাড়িগুলো আমরা ইম্পোর্টের গাড়িগুলো আমরা কিনেছি, আমরা সরকারকে ট্যাক্স দিয়ে সরকারের রেজিস্ট্রেশন ফি দিয়ে আমরা চলতে চাই। আমাদের কোনো আপত্তি না, আমরা সরকারকে ট্যাক্স দিয়ে চলতে চাই, বৈধভাবে চলতে চাই। বাট এখানে আমরা কিন্তু 16,500 টাকা করে একটা গাড়ি কিনে 16,500 টাকা করে ব্যাংকে জমাও দিয়েছি, কিন্তু কোনো এক অদৃশ্যের কারণে যে আমরা রেজিস্ট্রেশনটা পাচ্ছি না, এটা নিয়ে আসলে আমরা বুঝতে পারছি না, আমরা কিছু জানতে পারছি না। ধন্যবাদ। শুনছিলেন এখানকার যিনি শ্রমিক ইউনিয়নের সিএনজির দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি আমরা বিআরটি এর যিনি কর্মকর্তা রয়েছে তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, তাকে কিন্তু আমরা এই বিষয়ে কোনো উত্তর আমরা তাদের কাছে পাইনি। মুঠোফোনে চেষ্টা করেও কিন্তু আমরা তাকে পাইনি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যিনি কিনা জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ আশরাফ উদ্দিন, তিনি কিন্তু আমাদের বলেছেন অতি দ্রুতই এই অবৈধ অটো বৈধতা অথবা নিষিদ্ধের ক্ষেত্রে কিন্তু তারা ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল শরীয়তপুরের কোর্ট চত্বরের সিএনজি স্ট্যান্ড থেকে সর্বশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। শরীয়তপুরে বেড়েছে অটোরিকশার দৌরাত্ম্য এবং প্রশাসনের পক্ষ থেকেও জোরদার কোনো নজরদারি চোখে পড়ছে না। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ।
নওগাঁয় গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করা হবে আজ। আরো জানবো সহকর্মী কাজী কামাল হোসেনের কাছ থেকে। কামাল, কে ঘোষণা করবে সময়সূচি এবং কয়টা নাগাদ প্রকাশ করা হবে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আর কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুর 12টা 12:30 নাগাদ নওগাঁর জেলা প্রশাসক ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করবেন জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, এবং এখানে অংশগ্রহণ করবেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক থেকে শুরু করে অন্তত 4 থেকে 5টি উপজেলার কৃষি কর্মকর্তা, আম বিশেষজ্ঞ এবং আম চাষি এবং আম গবেষক যারা আছেন তাদের সমন্বয়ে 12:30 আজকে মিটিং হওয়ার কথা আছে, এবং এই মিটিংয়েই আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত হবে কবে থেকে নওগাঁর গাছ থেকে আম পাড়া হবে এবং কবে থেকে নওগাঁর আম আমরা পাবো, এবং এটা নিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। এবং এটার প্রস্তুতি চলছে এবং আলোচনা চলছে যে আসলে সাধারণ মানুষের মধ্যে জল্পনা কল্পনা চলছে যে নওগাঁর আম আসলে কবে থেকে আসতে পারে। আমি এই বিষয়ে জানার চেষ্টা করবো নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। আমি তার কাছে জানতে চাইবো যে আসলে এই ম্যাঙ্গো ক্যালেন্ডারটা আসলে কি এবং কবে নাগাদ আম আমরা পেতে পারি। ধন্যবাদ। আসলে ম্যাঙ্গো ক্যালেন্ডার হলো প্রাকৃতিকভাবে আম পরিপক্ক হওয়ার একটা সময় নির্ধারণ। আমাদের বিভিন্ন জাতের আম আছে। নওগাঁ জেলায় গুটি আম, খিরসাপাত, নাগফজলি, বাড়িফোর, আম্রপালি, এই আমগুলো এক এক সময় এক একটা আম বাজারে আসে। এই নির্ধারিত শারীরতাত্ত্বিকভাবে পরিপক্ক আম পাওয়ার জন্য এবং মানসম্মত আম পাওয়ার জন্য আমরা কোন জাত কখন কৃষক হারভেস্ট করবে তার একটা সময় আমরা নির্ধারণ করে দেই। এটাই আসলে আম ক্যালেন্ডার, এবং এই ক্যালেন্ডার অনুযায়ী যদি আম সংগ্রহ করে তাহলে কৃষক এবং ভোক্তা পর্যায়ে মানসম্মত আম কৃষক পাবে। এ কারণে আমরা প্রতি বছরই এই আমের ক্যালেন্ডারটা ঘোষণা করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা 12:30টায় জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে আমরা মিটিং করে সম্ভাব্য তারিখ ঘোষণা করব। সাধারণত নওগাঁ জেলার আম মে মাসের 3য় সপ্তাহ থেকে আমরা গুটি আম সংগ্রহের মাধ্যমে আমরা আমের এই ক্যালেন্ডার ঘোষণা করে থাকি, আজকে যেটা সম্ভব হবে আর কি। ইশরাত, আপনি শুনছিলেন যে মে মাসের 3য় সপ্তাহ থেকে নওগাঁর আম বাজার আসার সম্ভাবনা রয়েছে। আপনাকে জানিয়ে রাখি নওগাঁয় এবারে প্রায় 30,500 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, এবং যেটি গতবার হয়েছিল 30,300 হেক্টর জমিতে, অর্থাৎ প্রতি বছর প্রায় 200 হেক্টর জমিতে আম চাষ বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। এবং এ পরিমাণ জমি থেকে আম উৎপাদন লক্ষ্যমাত্রা এবার নির্ধারণ করা হয়েছে 4,50,000 মেট্রিক টন, যেটি গত বছর ছিল 4,25,000 মেট্রিক টন। সবকিছু মিলে বলা যেতেই পারে যে ধানের জেলা নওগাঁ আমের জেলা রূপান্তরিত হয়েছে, এবং এই মুহূর্তে সন্দেহ নেই যে নওগাঁয় আম উৎপাদনের সারা দেশের মধ্যে নওগাঁ এখন প্রথম স্থান অধিকার করেছে। সেই প্রেক্ষিতে আমরা দাবিও করতে পারি যে আমের জেলা এখন নওগাঁ, অর্থাৎ আমের নয়ন রাজধানী নওগাঁ হিসেবে আমরা দাবি করতেই পারি। তো নওগাঁ থেকে আমের ম্যাঙ্গো ক্যালেন্ডার নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। আজ নওগাঁয় ঘোষণা হবে ম্যাঙ্গো ক্যালেন্ডার, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী কামাল হোসেন। দেখছেন দেশ জনপদ লাইভ। চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। আপনার কাছে জানতে চাইবো যে গরমের তীব্রতা কেমন দেখছেন? ধন্যবাদ ইসরাত। আপনি যেমনটি বলছিলেন যে গত 4 দিন কিন্তু চুয়াডাঙ্গাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, এবং একই সাথে গত পরশুদিন কিন্তু চুয়াডাঙ্গাতে এই মৌসুমের দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যেটা হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকালকে কিন্তু 41.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। অতএব গতকাল থেকে কিন্তু তাপমাত্রা কমার কথা ছিল, আবহাওয়া অফিস আমাকে এমনটাই জানিয়েছিল। সেই অনুযায়ী কিন্তু তাপমাত্রা ইতিমধ্যে কমা শুরু করেছে, এবং আজকে কিন্তু তাপমাত্রা আরো কমবে আবহাওয়া অফিস জানিয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গার আকাশে কিন্তু যে রোদি দীপ্ত তেজ, সেই রোদি তেজ কিন্তু নাই, তবে আকাশে মেঘের ঘনঘটা আছে, একই সাথে কিন্তু ভ্যাপসা গরম অনুভূতি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মানুষ তরতরে ঘামছে বেশি। আমাকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছিল সেটা হচ্ছে যে বাতাসের আর্দ্রতা 50% উপরে যদি থাকে তাহলেই হচ্ছে মানুষ হচ্ছে ঘেমে কর্দমাক্ত হবে। তো সেক্ষেত্রে কিন্তু সকাল 9টায় কিন্তু আজকে
তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে বাতাসের আর্দ্রতা ছিল 60%। অতএব হচ্ছে মানুষ কিন্তু ব্যবসা গরম এবং আর্দ্রতা বেশি হওয়ার কারণে কিন্তু ঘামছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে গত টানা 4 দিন যে তাপপ্রবাহ চলেছে চুয়াডাঙ্গাতে, সেটা কিন্তু মানুষকে একদম বিষিয়ে তুলেছে। তবে বাতাসের আর্দ্রতা কম থাকার কারণে কিন্তু মানুষ হচ্ছে একটু মানে ঘামাতে কেটে রেহাই পাইছিল। তবে সূর্যের আলোর যে তেজ, সেই দীপ্ত তেজে কিন্তু মানুষ কিন্তু বলা যেতে পারে একেবারে ঝলসে যাচ্ছিল আর কি। কারণ সূর্যের তেজ এতটাই ছিল যেটা হচ্ছে যখনই আপনার 10টা থেকে 11টার দিকে বাজছে, তখনই কিন্তু সূর্য তার হচ্ছে দীপ্ত তেজ একদম মেলে ধরছে এবং এটা কিন্তু টানা 3টা 4টা পর্যন্ত থাকছিল। সেক্ষেত্রে কিন্তু চুয়াডাঙ্গাতে বিশেষ করে দিন মজুর এবং খেটে খাওয়া মানুষ যারা আছে, এর ভেতরে যেমন বেশি হচ্ছে যে আপনার ইজি বাইক চালক, অটো চালক, একই সাথে যে দিন মজুর যারা, এই যেহেতু বড় মৌসুম চলছে, এই বড় মৌসুমে কিন্তু ধান কাটছে দিন মজুর, তারা কিন্তু একেবারে হাঁপিয়ে উঠছিল। কারণ তারা খুব সকালে গেলেও কিন্তু ওই মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করার পরই কিন্তু তারা কিন্তু একেবারে মানে হাঁপিয়ে উঠছিল। এই কারণে তারা ছায়া শীতল পরিবেশ পেলেই কিন্তু একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তো সেক্ষেত্রে একেবারে জনজীবন কিন্তু এমনিতে বিষিয়ে রয়েছে। কারণ যেহেতু প্রচন্ড তাপ দেওয়া গেল চুয়াডাঙ্গাতে এবং আজকে এবং গতকালকে একটু কম হলেও কিন্তু ব্যবসা গরম অনুভূতি হচ্ছে। তবে এই ব্যবসা গরম অনুভূতি না হওয়া পর্যন্ত কিন্তু মানুষের ভিতরে কিন্তু স্বস্তি আসছে না। কারণ তাপমাত্রা কমলেও বাতাসের আর্দ্রতা বেড়েছে এবং একই সাথে কিন্তু এখানে ব্যবসা গরম অনুভূতি হচ্ছে এবং এতে কিন্তু মানুষ তরতরে ঘামছে। তো ইতিমধ্যে কিন্তু আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়েছি, চিকিৎসকরা যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে তাপপ্রবাহ গেল, এই তাপপ্রবাহ কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছিল। এখন যে বাতাসের আর্দ্রতা, এতে যে মানুষ তরতরে ঘামছে, এটা কিন্তু মানুষের পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা থাকবে এবং একই সাথে কিন্তু ঠান্ডা, জ্বর, কাশি হচ্ছে বেশি হচ্ছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, গরমের আরো খবর জানতে আমরা চলে যাব ফেনীতে এবং সেখানে আছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। এবং নিলয়, আপনার কাছেও জানতে চাইবো যে ফেনীতে গরমের তীব্রতা কেমন দেখছেন? ধন্যবাদ ইশরাত। আপনার মাধ্যমে দেশ টিভি দর্শকদের জানাতে চাই যে ফেনীতে গত কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা পড়ছে। আমরা আপনাকে যদি বলি, এখানকার আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গত 11 মে ফেনীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ছিল 39.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আমরা দেখেছি গত 10 মে যেটি ফেনীতে তাপমাত্রা পড়েছিল 38.3 ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা কিন্তু দিন দিন কিন্তু বাড়ছে বলে তারা এই আবহাওয়া অধিদপ্তর বলছে, যার ফলে আসলে জনজীবন আসলে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা এখানকার সাধারণ মানুষদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে বিশেষ করে এখানকার যে সকল শ্রমজীবী মানুষ রয়েছে, যেমন ভ্যান চালক, রিক্সা চালক সহ শ্রমজীবী যারা রয়েছে, তারা কিন্তু খুব কষ্টে দিনাতিপাত করছে। তারা এই যে অতিরিক্ত তাপদাহের কারণে আসলে ঠিকমতো তারা রুজি রোজগার করতে পারছে না বলে তারা বলছে। তবে আমরা দেখেছি যে এখানকার বিশেষ করে সকাল থেকে আসলে প্রখর রোদ, সূর্যের সাথে সাথে প্রখর রোদের কারণে মানুষের কিন্তু চলাফেরা দুর্ভোগ পোহাতে হয়। প্রচণ্ড এই তাপদাহে রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল তুলনামূলকভাবে খুবই কম। জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছে না। যারাও বের হচ্ছে তারা আসলে খুব বেশি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না বলে আমরা এখানে দেখেছি। তবে খেটে খাওয়া মানুষগুলো কিন্তু খুব মানবতার জীবনযাপন করছে গত কয়েকদিন। আমরা দেখেছি যে প্রচণ্ড রোদে কাজ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবে অন্যান্য যে সকল হসপিটালগুলো রয়েছে, আমরা হসপিটালগুলোতে খবর নিয়ে দেখেছি সেখানকার যে গরমের কারণে কিন্তু অধিক পরিমাণে আসলে রোগীর সংখ্যা কিন্তু হাসপাতালগুলোতে বেড়েছে। বিশেষ করে ফেনী 250,000 জেনারেল হাসপাতালে প্রচণ্ড রোগীর চাপ বেড়েছে। সেখানে ডাক্তাররা সেসব রোগীদের চিকিৎসা সেবা দিতে কিন্তু নিয়মিত হিমশিম খেতে হচ্ছে বলে কিন্তু আমরা খবর পেয়েছি। তবে এখানকার আবহাওয়া অধিদপ্তর বলছে যে তাপমাত্রা পড়ছে সেটি কিন্তু আজকের পর থেকে, অর্থাৎ আগামী 13 এবং 14 তারিখের মধ্যে সেটি অনেকটাই সহনীয় পর্যায়ে আসবে এবং কি ফেনীর
আকাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে কিন্তু তারা জানিয়েছেন। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে আজকে 10টার পর থেকে ফেনীর আকাশটা কিছুটা কালোচ্ছন্ন রয়েছে। সেই কালোচ্ছন্নের কারণে কিন্তু কিছুটা ঠান্ডা বাতাস বইছে, এ কারণে কিছুটা স্বস্তি মানুষের মধ্যে ফিরছে বলে কিন্তু মানুষ মনে করছে। তবে এখানকার যে চিত্র সেটি কিন্তু আগামী 2-1 দিনের মধ্যে তাপ আরও কমবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। ইশরাত, এই ছিল আমার কাছে আবহাওয়া নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ফেনীতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইস্ট পাকিস্তান বক্সিং চ্যাম্পিয়ন একজন ছিলেন, নাম ছিল রহমতুল্লাহ। উনি ছিলেন গাড়ির মেকানিক, আমাদের বাড়ির সামনে গ্যারেজ ছিল। তো কি কারণে ওই এলাকার এক লোকের সঙ্গে তার ঝগড়া হলো, তো সেই লোকটা সে খুব মারধর করলো আর কি, ঘুষি টুসি দিল। তো এর মধ্যে সেই লোকটাকে বাবার রেখে নিয়ে আসছে, বাপটা বয়স্ক। আসার পরে ও বাপটা ঢাকা ভাষায় বলতেছে, ওই বেটা আমার পোলারে মারছুসকে, চ্যাম্পিয়ন হয়ে গেছিস গা, তোরে বেড়া তুই বক্সার হয়ে গেছিস, তোর উপরে নাকে দেখামু, পেটে মারুম, পেটে দেখামু, তলে উপরে মারুম। বুঝতে পারছেন আপনি কথাটা? বুঝেন না ঢাকাই ভাষা, মানে নাকে দেখামু, পেটে মারুম, পেটে দেখামু, নাকে মারুম। বুঝছেন? আমাকে সরকার এখন নাকে দেখায়, পেটে মারে, আর পেটে দেখায়, নাকে মারে। দেশের প্রথম সিভিল সার্জন সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এগুলো পরে হোক, কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই, তাতে শুধু মন ঠিক করা যে আমি করব, অন্য কে কি করলো না করলো ওদিকে তাকাবো না, আমি আমারটা ঠিক মতো করবো, আমার সাধ্যে যতটুকু করা। তাহলে 25% ভালো হয়ে যাবে। এই 25% কিন্তু অত্যন্ত মূল্যবান 25%, কারণ এখানেই মানুষ মারা যাচ্ছে এই 25%-এর ভেতরে, যেটুকু আমরা করছি না, যেটা আমরা করতে পারতাম, নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা, কিন্তু ভেতরে আমি জানি যে আমি পারতাম। কি হয়েছে? আমি গতের মধ্যে পড়ে গেছি। ওই যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম, যেখানে যা থাকার কথা নাই, যেখানে যা করার কথা করছে না, ইত্যাদি ইত্যাদি। এটা তো কারো অপেক্ষায় নাই, এটা তো আছে। রিসেপশনের জায়গায় থাকবে, যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে। এটার জন্য আইনওয়ালা বদলানোর দরকার নাই, কিচ্ছু বদলানোর দরকার নেই, শুধু যেটুকু নিয়ম পালন করার বিষয়। এই সম্মেলনে আমরা চেষ্টা করি ওই 25% যেটার কথা বললাম নিজেরা করে ফেলতে পারবো, এবং 25% চেয়ে একটু বেশিও করতে পারবো। এই জন্য একটা মহা সুযোগ। এটা ঐতিহাসিক যদি সম্মেলনের কারণে নাও হয়ে থাকে, এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসছে, আপনারা নিশ্চয়ই অনুভব করেন। সেটা অনুভব না করে উপায় তো নাই। এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা 1000 বছরে আর হবে কিনা সন্দেহ। আমরা তার মধ্যে আছি, যে 1000 বছরের যে পরিবর্তন, সেই সুযোগ, সেই আবহ, এর ভেতরে আমরা আছি। এই যে একটা জোয়ার, এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি, চিন্তা করেন আমাদের কি পরিবর্তন সম্ভব। আমি আবারও বলছি, কিছুই পরিবর্তন হচ্ছে না। মেশিন ভাগা পড়ে আছে, যেখানে যেটা থাকার কথা সেটা নাই, ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছি, এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে। আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি। আমাদের ছেলে মেয়েরা, বাচ্চারা এখনো নাই, ওরা আসবে, ওরা দেখবে। যারা আমাদের থেকে বয়সে বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নাই, আমাদের হাতে এটা, এই পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনে আগের মুহূর্তে আমরা একরকম ছিলাম,
এক জগতে বাস করতাম, মেনে নিয়েছিলাম সবকিছু যেভাবে আছে সেভাবেই হবে। একটা বালিশ যদি 1 লক্ষ টাকা দিয়ে কিনতে হয়, আমরা 1 লক্ষ টাকা দিয়ে কিনবো, ওইভাবে নিয়ম ওইভাবে করেছি। এখন তো হঠাৎ করে পাল্টে গেছে সবকিছু। সে পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে, এই জিম্মাটা বদকার। কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না, এবং আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ। পরে যারা আসবে তারা ওরা তো করে গেছে, এগুলো এইভাবে করেছে, আমরা এভাবে করছি। আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে, আমরা ওইভাবে করছি। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা 1000 বছরের পরিবর্তন। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে। আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা নেওয়া। এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা, আমরা কি করতে পারি। স্বাস্থ্যসেবার আরেকটা বিশেষ দিক আছে আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়, সেটা অন্যান্য মন্ত্রণালয়ের চাইতে। শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে, ছাত্র লাগবে, আমি শিক্ষকতা করবো ইত্যাদি, তার একটা কাঠামো লাগে। স্বাস্থ্যসেবার কোনো কাঠামো লাগে না। অফিসে যাচ্ছিলাম, পথে একটা মানুষ পড়ে গেছে, শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছে না, আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমাকে বলতে পারে যে না, ওরে হাসপাতালে নিয়ে যান, তা নিলে হবে না। আমি ডাক্তার, আমাকে এক্ষুনি এটা করতে হবে, আমার হাতে কিছুই নেই। আমি অফিসে যাচ্ছিলাম, কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম, আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা, গেঞ্জি পরা অবস্থাতে আমাকে কাজে লেগে যেতে হবে। এটা থেকে পরিত্রাণ নাই, যেহেতু আমি ডাক্তার। আমার হাতে সবকিছু থাকলে আমি চিকিৎসা দেবো, না হলে দেবো না, কোনো ডাক্তার বলতে পারবে না। তাকে যাই কিছু শেখানো হোক না কেন, তাকে এগিয়ে আসতে হবে, চিকিৎসা দিতে হবে, এবং প্রতিনিয়ত দিচ্ছে। আমি আবিষ্কার করে বলছি না, আপনারা প্রতিনিয়ত করছেন। কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারবো না, আমাকে মুখ দেয় নেই, আমাকে আমরা বলেই যাচ্ছি, হাত পা গুটিয়ে রাখছি। আমি শুধু বলছি যে হাত পা গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে, সে জমানা শেষ। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি, এইবার আমরা করব। কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর, এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না? যেটুকু আছে এর মধ্যে আমি করব। আমি বলবো আমাকে এই দেন, ওই দেন, এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে না। কতগুলো খুব সহজ কাজ, ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে। মাথার থেকে সুরে ফেলানো, আগের আমল হাওয়ায় বিলিয়ে গেছে। দেশের প্রথম সিভিল সার্জন সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি ছিলাম সেখানে। দেখছেন দেশ জনপদ লাইভ। দিনাজপুরের 13টির মধ্যে 7টি উপজেলার ভারতীয় সীমান্ত লাগোয়া জমিতে বোরো ধান কাটার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষকদের দাবি, সীমান্তে কাজ করতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এ নিয়ে বিজিবি কি বলছে জানাবেন? যে দিনাজপুরের 13টি উপজেলার মধ্যে 7টি উপজেলায় সীমান্ত ঘেঁষা উপজেলা। এই উপজেলাগুলোতে যে কৃষকরা যে ধান রোপণ করেছে, সেই ধানগুলো কাটা নিয়ে এবার ব্যাপক ধরনের বিপত্তিতে পড়েছে তারা বলছেন যে বর্ডারে প্রচুর পরিমাণে বিএসএফ এর উপস্থিতির কারণে
বর্ডারে তারা যেতে পারছে না এবং বর্ডারে গেলে তারা নিষেধ করতেছে, বিএসএফ বলতেছে যে আপনারা সরে যান, চলে যান। তো এই অবস্থায় যে ধান কেটে পেকে আছে এবং এটা কাটার এমন একটা উপযুক্ত পর্যায়ে চলে আসছে যে আজ এবং কালের মধ্যে সেটা কাটতে হবে। কিন্তু এই কাটতে গিয়ে যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। বর্ডারগুলোতে এমনিতে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে, যে কারণে কৃষকরা কিন্তু আতঙ্কিত। এর মধ্যে দিয়ে ধান কাটা চলছে। তবে আমরা কথা বলেছি এখানকার কৃষকের সাথে, কৃষকরা বলছেন যে আমরা বর্ডারে গেলে তারা কিন্তু বিএসএফরা বিশেষ করে তাদেরকে বাধা দিচ্ছে এবং তারা বলছে যে আপনারা কাছাকাছি আসবেন না, দূরে চলে যান। তো এই ভীতির কারণে তারা কিন্তু ধান কাটার নিয়ে একটা শঙ্কা পড়েছে। এবং আমরা বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলেছি, তিনি জানিয়েছেন যে ভয়ের কোনো কারণ নাই, আমরা কিন্তু সবসময় সচেষ্ট আছি বর্ডার নিয়ন্ত্রণের জন্য। কৃষকরা যদি যেতে চায় আমাদের সাথে যোগাযোগ করে যেতে পারে। তো এই ছিল দিনাজপুরের বর্ডার থেকে বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। দিনাজপুরে কৃষকরা দাবি করছে যে সীমান্তে কাজ করতে শ্রমিক পাওয়া যাচ্ছে না এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে ত্রিশালে চায় ময়মনসিংহবাসী। এ কারণে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করছে স্থানীয়রা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অডিটোরিয়ামে জনসমাগম কেমন দেখছেন এবং বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে জানাবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কিন্তু এবার জাতীয় পর্যায়ে কবির জন্ম জয়ন্তী উদযাপনের লক্ষ্যে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হবে। এবং আজকে কিন্তু ত্রিশালের দরিরামপুর এলাকায় কিন্তু একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ আমরা ত্রিশালবাসীর ব্যানারে সেই মানববন্ধনের আয়োজনে কিন্তু সাধারণ মানুষ কিন্তু জড়ো হয়েছে, অর্থাৎ শত শত মানুষ কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু স্লোগানে একেবারেই মুখরিত করে তুলেছেন এবং তাদের দাবি হচ্ছে ত্রিশালে যেন জাতীয় পর্যায়ে কবির জন্ম জয়ন্তী উদযাপন করা হয়, সেই দাবি কিন্তু তারা করছেন। অর্থাৎ আমরা দেখেছি যে বিগত বিএনপির সময়ে কিন্তু দুইবার এবং এরশাদ সরকারের সময় একবার জাতীয় পর্যায়ে ময়মনসিংহের ত্রিশালে কবির জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছিল। আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আপনাদের দাবিটা কি। ধন্যবাদ। আমরা ত্রিশালবাসীর ব্যানারে আমাদের দাবি একটাই, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী যেন ত্রিশালে জাতীয় পর্যায়ে করা হয়। কারণ এই জন্য আমরা এই দাবি জানাচ্ছি। ত্রিশাল হলো কবির বাল্যস্মৃতি বিজড়িত স্থান। এখানে কবির নামে আমরা কবিকে ভালোবেসে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। সর্বশেষ আমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে আমরা গড়ে তুলেছি। আমরা নিজেরা টাকা দিয়েছি, জমি দিয়েছি। ত্রিশালবাসীর প্রাণের দাবি, নজরুল আমাদের সন্তান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যদি ত্রিশালে না আসতো সে জাতীয় কবি হতো কিনা আমরা সন্দেহান। সেই জন্য ত্রিশালবাসীর প্রাণের দাবি জাতীয় পর্যায়ে যেন আমাদের ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে ১২৬তম জন্মবার্ষিকী পালন করা হয়। এটাই ত্রিশালবাসীর ব্যানারে আমাদের দাবি। আজকে আমরা রাজপথে নেমেছি, মানববন্ধন করেছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিব। এই স্মারকলিপির মাধ্যমে যদি আমরা আমাদের দাবি পালন না হয় তাহলে আমরা পরবর্তী সময়ে ত্রিশালবাসীকে নিয়ে, নজরুল প্রেমীদেরকে নিয়ে আমরা আন্দোলনে যাব, যেন আমরা নজরুলের সেই জাতীয় পর্যায়ে ত্রিশালের মাটিতে ত্রিশাল নজরুল মঞ্চে যেন এই অনুষ্ঠানটি হয়। এই জন্য আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। তিনি বলছিলেন, অর্থাৎ সংস্কৃতি কর্মী এবং সাংবাদিক নেতৃবৃন্দরা বলছিলেন যে তারা কিন্তু আন্দোলনের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে জাতীয় পর্যায়ে যদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী ময়মনসিংহের ত্রিশালে যদি পালন না করা হয় তাহলে তারা কিন্তু আন্দোলন গড়ে তুলবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ 1914 সালে রফিজুল্লাহ দারোগা কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অর্থাৎ ভারতের আসানসোল থেকে কিন্তু তিনি নিয়ে এসেছিলেন ময়মনসিংহের ত্রিশালে। কাজী নজরুল ইসলাম কিন্তু 2 বছর ময়মনসিংহের ত্রিশালে কিন্তু অবস্থান করেছিলেন। অর্থাৎ এই দিনটি যদি, অর্থাৎ জন্মজয়ন্তী যদি জাতীয় পর্যায়ে ময়মনসিংহের ত্রিশালে পালন না করা হয় তাহলে আপনারা কি আন্দোলন গড়ে তুলবেন? ধন্যবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ। আমি ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে আজকে আমাদের এই প্রতিবাদ সভা, এই মানববন্ধন এবং স্মারকলিপির জন্য আমাদেরকে আজকে রাজপথে দাঁড়াতে হচ্ছে। কেন হচ্ছে? আপনারা, নজরুল আমাদের, আমি আগেও আমার বক্তব্যে বলেছি, কাজী রফিজুল্লাহ দারোগা যদি এই কাজী নজরুল ইসলামকে এই ত্রিশালে না আনতেন তাহলে কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের হতো কিনা
তাতেই আমার সন্দেহ আছে। সুতরাং আমরা এই দাবি আদায়ের জন্য 1992 সালেও আন্দোলন করেছিলাম। আপনারা জানেন এই রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল, তখনও কিন্তু আন্দোলনের ঘোষণা দিয়েছেন এবং বলছেন যে যদি জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবছর ত্রিশালে উদযাপন না করা হয় তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এই মানববন্ধন থেকে কিন্তু তারা একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর প্রদান করবেন এবং তারা বলছেন যে তাদের যে প্রাণের দাবি সেই দাবি কিন্তু মেনে নেওয়া হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ত্রিশাল থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আচ্ছা, তাহলে ফ্লোর ইজ ওপেন। আমরা জানি যে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ভূমিকা পালন করে কাজ করে থাকেন। বিগত 54 বছরে বাংলাদেশে গণমাধ্যম সেরকমভাবে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেন। এবং প্রশ্নটা করেন, আমার প্রশ্ন করলে তাহলে অনেক লোক কথা বলতে পারবে। বিগত যে ফেসিবাদ তৈরি হয়েছে, গণমাধ্যম সঠিকভাবে চতুর্থ স্তম্ভে ভূমিকা পালন করতে না পারায় ফেসিবাদ তৈরি হয়েছে। এবং যখন পার্লামেন্ট না থাকে তখন আমরা সেই পার্লামেন্টের যে রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ সেটারও আমরা ভূমিকা পালন করি, কিন্তু তার আইনগত কোনো কাঠামোতে আমরা সেটা সংবিধানেও নেই, আইনেও নেই। এখন যেহেতু সংবিধান সংস্কার চলছে, সংবিধান নতুন করে অনেক কিছু ইনক্লুড হচ্ছে, সেক্ষেত্রে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার কোনো চিন্তাভাবনা করে না। সংবিধানের তো আপনার মেন ইস্যুটা কি, যে ফ্রিডম অফ স্পিচ। তো আমার মনে হয় যে আমাদের সংবিধানে ফ্রিডম অফ স্পিচটা ওয়েল প্রোটেক্টেড। এটা আপনি যদি সংবিধানের বিভিন্ন ধারা দেখেন সেখানে খুবই ভালো স্পষ্ট ভাষায় লেখা আছে। এটাই মূল ইস্যু, অত ডিটেল তো আর সংবিধানে থাকে না। আর সেটা কিন্তু তারপর দেখা যাচ্ছে যে ফ্রিডম অফ স্পিচ বলা হলেও আমাদের ইতিহাসের করুণ একটা অধ্যায় হচ্ছে যে বারবার এই ফ্রিডম অফ স্পিচটাকে খর্ব করা হয়েছে। আপনি জানেন শেখ মুজিব এটা করেছেন, পরবর্তীতে মিলিটারি গভর্নমেন্টগুলোর মধ্যেও এইটা টেন্ডেন্সি ছিল। আর আমরা গত 15 বছরে তো দেখেছি এটা একটা ভয়াবহ রূপ আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আমাদের গভর্নমেন্টের ইচ্ছাটা হচ্ছে যে দেশে ফ্রিডম অফ স্পিচ যাতে ইনস্টিটিউশনালাইজড হোক। এবং আপনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।